ভাইয়া সৃজনশীল প্রশ্নতে কিভাবে 10-এ 10 পাবো? ভাইয়া সৃজনশীল প্রশ্ন আমি কয় পৃষ্ঠা লিখবো? ভাই সৃজনশীল প্রশ্ন গ আর ঘতে আমি এত লিখি তাও নাম্বার উঠে না। এই একটা ভিডিও দেখো, তোমার যাবতীয় সমস্যা সমাধান হয়ে যাবে। সৃজনশীল প্রশ্নের প্রথমে যে বিষয়টা আসে আমাদের ক নম্বর প্রশ্ন। এখন এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটি প্রশ্নের পূর্ণমান যত তত প্যারায় উত্তর করতে হচ্ছে। তার মানে তোমার যদি পূর্ণমান 2 হয় খতে, তাহলে তোমার অবশ্যই 2 প্যারায় উত্তর করতে হবে। গতে তোমার পূর্ণমান 3, তোমার 3 প্যারায় উত্তর করতে হবে। আর ঘয়ের ক্ষেত্রে 4 নম্বর রয়েছে পূর্ণমান, 4 প্যারায় উত্তর করতে হচ্ছে। কিন্তু তুমি যখন কয়ের জন্য তোমাকে 1 নাম্বার বরাদ্দ করে, তখন অবশ্যই তোমাকে একটি বাক্যে জিনিসটি লিখতে হচ্ছে। এবং জ্ঞানমূলক বা কয়ের ক্ষেত্রে আমরা যে জিনিসটি মাথায় রাখবো, আমি 1 বাক্যে লিখবো এবং সময় থাকবে আমার মাত্র 1 মিনিট, এর চেয়ে বেশি সময় নিব না। এখন এখানে একটা ছোট টিপস আছে। টিপসটা হলো, তুমি একদম পরীক্ষার শেষ মুহূর্তে চলে আসছো, তোমার হাতে সময় একটু কম, খুবই একটা কম্পিটিটিভ অবস্থার মধ্যে যাচ্ছ, ঠিক তখন তুমি এই কয়ের প্রশ্নের উত্তরটা 1 বাক্যে না দিয়ে 1 শব্দেও দিতে পারবা। এটা কিন্তু বিশেষ কেসের ক্ষেত্রে, সবসময় এটা অ্যাপ্লাই করা যাবে না। ওকে, এবার আসি আমাদের খ নম্বরের ক্ষেত্রে। খ নম্বর বা অনুধাবনমূলক প্রশ্নটা যখন আমরা উত্তর করব, অবশ্যই আমার সময় থাকবে 3 থেকে 4 মিনিট। আমি কিন্তু এর চেয়ে বেশি সময় এখানে নিতে পারছি না, বাট অবভিয়াসলি আমার 2 প্যারার মধ্যে লিখতে হবে এবং আমার এটা আধা পৃষ্ঠার মধ্যে লিখে শেষ করতে হবে। এর পাশাপাশি আমার এখানে যে 2টো প্যারা রয়েছে, 2 প্যারার মধ্যে প্রথম প্যারাটা লিখতে হবে আমার 1 বাক্যে এবং দ্বিতীয় প্যারাটা লিখতে হবে আমার 4 থেকে 5 বাক্যে। আমরা অনেক সময় একটা ভুল কাজ করি, দ্বিতীয় প্যারা লিখতে গিয়ে উদ্দীপকের বিষয় দিয়ে নিয়ে আসি, কিন্তু এটা করা যাবে না, একটা বিগ নো। এই বিষয়টা অবশ্যই তোমরা মাথায় রাখবা। এবং এই অনুধাবনমূলক প্রশ্নের দ্বিতীয় প্যারা পুরোটাই বই থেকে লিখতে হবে, বইতে কি বলেছে সেই বিষয় নিয়ে। চলে আসি প্রয়োগমূলক প্রশ্ন বা হচ্ছে গিয়ে আমাদের গ নম্বর যে প্রশ্নটি রয়েছে। এই ক্ষেত্রে আমার অবশ্যই এই প্রশ্নটা 6 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করতে হবে, 3 প্যারায় লিখতে হবে এবং আমার 1 থেকে 1.5 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে। এরপর দেখো প্রথম প্যারায় লিখতে হবে জ্ঞানমূলক, অর্থাৎ গ নম্বরে হয়তো জিজ্ঞেস করছে সাদৃশ্যপূর্ণ জায়গা কোনটা। তুমি বলবা সাদৃশ্যপূর্ণ জায়গা রয়েছে, কিন্তু কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ জায়গা রয়েছে এটা মেনশন করা খুবই জরুরি। একটু পর একটা উদাহরণ দেখবো, উদাহরণে তোমরা আরেকটু ভালোভাবে বুঝে যাবা। এরপর দ্বিতীয় প্যারা 3 থেকে 4 বাক্য নিয়ে আমরা কথাবার্তা বলবো এবং এটা কিন্তু পুরাটাই আমার বইয়ের থেকে লিখতে হবে, এখানে আমি কিছুতেই উদ্দীপক আনবো না। এরপর দেখি তৃতীয় প্যারা লিখবো 3 থেকে 5 বাক্যে এবং এটা আমার প্রয়োগমূলক হলো কি লিখবো, এখানে আমার বইয়ের কিছু অংশ আসবে, খুব বেশি হলে 2 বাক্য এবং বাকি পুরাটাই আমার উদ্দীপক থেকে এসে লাস্টে বলে দিতে হবে। এই কারণে উদ্দীপকের সাথে গল্পটি সাদৃশ্যপূর্ণ অথবা বৈসাদৃশ্যপূর্ণ। তবে একটা বিষয় মাথায় রাখবা, দ্বিতীয় প্যারার ক্ষেত্রে শুধুমাত্র বইয়ের থেকে লিখবা, বইয়ের বাইরে একটা কথা লেখা মানেই তোমার প্রয়োগমূলকের 1টা মার্ক কেটে যাওয়া। এবার আসি আমরা উচ্চতর দক্ষতামূলক বা ঘতে। এই ক্ষেত্রে আমাদের সময় থাকবে 10 থেকে 11 মিনিট এবং প্যারা থাকবে 4টা। এই ক্ষেত্রে গ নম্বরে যে আমরা প্রথম 3টা প্যারার নিয়ম শিখলাম, ঘতেও প্রথম 3টা প্যারার নিয়ম সেম, এখানে আলাদা করে বলার কিছু নাই। কিন্তু ঘয়ের যে 4 নম্বর প্যারাটা আছে, এখানে তোমরা 2টা ভুল করো। নাম্বার 1, একটা সিঙ্গেল বাক্য লিখে শেষ করে দাও। নাম্বার 2, এই জায়গায় তোমরা কোনো সিদ্ধান্তসূচক বাক্য লেখো না। সো তোমার এখানে যে জিনিসটা মাথায় রাখতে হবে, ঘ নম্বর প্রশ্নের 4র্থ প্যারায় এসে অ্যাটলিস্ট তোমার 3টা বাক্য লিখতে হবে। প্রথম বাক্যটা লিখতে হবে তোমার বই থেকে, পুরা বইতে গল্পটাকে বা কবিতাটাকে সামারাইজ করে লিখতে হবে। দ্বিতীয় বাক্যটা লিখতে হবে উদ্দীপক থেকে, উদ্দীপকের বিষয়টা 1 বাক্যে সামারাইজ করে লিখতে হবে। আর তৃতীয় বাক্যটা হবে তোমার সিদ্ধান্ত, সেখানে তোমার লিখতে হবে এই কারণে উদ্দীপক এবং বইয়ের ঘটনাবলী বিশ্লেষণ করে আমরা বলতে পারি মন্তব্যটি যথার্থ। কেন যথার্থ হলো, এরকম একটা সিদ্ধান্তসূচক বাক্য তোমাকে কিন্তু আসলে দেখাতে হবে। এবার চলো তোমাদেরকে একটা উদাহরণের মাধ্যমে এই নিয়মগুলো আরেকটু ভালো করে বুঝিয়ে দিই। তো একটা সৃজনশীল আছে, সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে,
দেখি ক নম্বর, বাবা মার কোন আয়োজন দেখে শুভার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল। সো এখানে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে তার মা বাবার বিদেশ যাত্রার পরিকল্পনা গ্রহণ করার যে বিষয়টা, এটা দেখে শুভার হৃদয় অশ্রু বাষ্পে ভরে উঠেছিল। এই যে বিদেশ যাত্রা, এই বিষয়টা কিন্তু একদম শুরুতে আমি নিয়মে বলেছিলাম যে কারণটা তোমার এক বাক্যে বলে দিতে হচ্ছে, এটা তোমার জ্ঞানমূলক প্রশ্ন লেখার নিয়ম, শিখে ফেললাম। এরপরে আসি খ নম্বর, বলছে তুমি আমাকে যাইতে দিও না মা, শুভার এই অভিব্যক্তি দ্বারা কি বোঝানো হয়েছে। ক্ষয়ের নিয়ম পড়ার সময় কিন্তু আমি বলেছিলাম প্রথম প্যারায় এক বাক্যে কারণটা বলতে হবে, দ্বিতীয় প্যারায় তার ব্যাখ্যা করতে হবে। দেখি প্রথম প্যারায় কারণটা বলেছে কিনা। শুভার এই অভিব্যক্তি তার গভীর দুঃখ, ভয় এবং আশঙ্কাকে প্রকাশ করেছে। দেখো কারণটা কিন্তু বলে ফেলেছি, এই নিয়মটাই বলেছি। এরপর দেখো ক্ষয়ের দ্বিতীয় প্যারাতে আমি কি লিখছি। শুভা বুঝতে পেরেছিল তার পিতামাতা তাকে কলকাতায় নিয়ে যাবেন ইত্যাদি ইত্যাদি, একদম কিন্তু খাঁটি বাংলায় বইতে যা রয়েছে সেটা, এবং ওটার মাধ্যমে কিন্তু আমাদের খটা শেষ হয়ে যায়। দেখো অনুধাবনমূলক প্রশ্নের নিয়ম পড়ার সময় বলেছিলাম প্রথম প্যারায় রিজনিং বলতে হবে, দ্বিতীয় প্যারায় বইয়ের আলোকে ওই রিজনিংটাকে ব্যাখ্যা করতে হচ্ছে। এক্স্যাক্টলি এটা কিন্তু আমরা এখানে দেখে নিলাম। ডান, আমাদের খ শেষ। চলো এবার আমরা গ নম্বরটা দেখি। আচ্ছা, গ নম্বরের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, আগে নিয়মটা বলি। আমরা বলেছিলাম যে গয়ের যে প্রথম প্যারাটা একটা রিজনিং বলতে হবে। দেখি এটা এখানে কিভাবে আসছে। প্রশ্ন হচ্ছে কাব্যের বাবা মার সাথে শুভা গল্পের বাবা মায়ের বৈশাখ দৃশ্য দেখা। এখানে একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপকে বলা হচ্ছে কাব্য একজন বাক প্রতিবন্ধী, কিন্তু তার মা বাবা তাকে অনেক বেশি ভালোবাসে, তার এই প্রতিবন্ধকতাকে বেশি বড় করে দেখেন না। তো অবশ্যই শুভার সাথে একটা বৈপরীত্য রয়েছে। এই জায়গা থেকে বলা হচ্ছে কাব্যের বাবা মায়ের সাথে চিন্তা, চেতনা ও সন্তানের প্রতি মমত্ববোধের দিক থেকে শুভা গল্পে বাবা মায়ের মধ্যে বড় বৈসাদৃশ্য দেখা যায়। নিয়মে বলেছিলাম কেন বৈসাদৃশ্য দেখা যায়, কেন সাদৃশ্য দেখা যায়, এই জিনিসটা পারফেক্টলি আমার ডেসক্রাইব করতে হবে বা রিজনিংটা বলতে হবে। রিজনিংটা বলেছি। এরপর দেখি সেকেন্ড প্যারা। সেকেন্ড প্যারায় তো খাঁটি বাংলায় তোমার যে বইটা রয়েছে, বইয়ের ব্যাপারে বলতে হবে যে শুভা গল্পে শুভার কি অবস্থা ছিল, শুভার মা কেনা তাকে গর্বের কলঙ্ক মনে করতো, ইত্যাদি ইত্যাদি আমরা আলাপ আলোচনা করলাম। এরপরে শুরু করছি আমরা তৃতীয় প্যারা। এই যে এখানে কি বলেছিলাম, উদ্দীপক থেকে সবকিছু আসবে, বইয়ের একটা দুটো লাইন আসতে পারে। এক্স্যাক্টলি এটা বলা হচ্ছে উদ্দীপকের কাব্যর অবস্থা। সে জন্মগতভাবে বাক প্রতিবন্ধী, কিন্তু তার মা বাবা সেটি তাকে বুঝতে দেন না, এটা নিয়ে তারা কোনো চিন্তাও করেন না, এবং সব কিছু মিলিয়ে আমরা এখানে দেখা যায় যে একটা বড় রকমের পার্থক্য রয়েছে। পার্থক্যটা হচ্ছে শুভার বাবা মার শুভার প্রতি যে মমত্ববোধ ছিল, কাব্যের বাবা মার কাব্যের প্রতি মমত্ববোধ তার চেয়ে অনেক গুণ বেশি। তাই এরকম একটা জায়গা থেকে তাদের মানসিকতা ও সন্তানের প্রতি মমত্ববোধের বিষয়টির প্রেক্ষাপট থেকে বলতে পারি তাদের মধ্যে বৈসাদৃশ্য রয়েছে। দেখো নিয়মে বলেছিলাম তোমার রিজনিং, এরপর হচ্ছে বইয়ের ব্যাখ্যা, উদ্দীপকের ব্যাখ্যা, একটা সিদ্ধান্ত। এক্স্যাক্টলি এভাবে আমরা লিখে ফেললাম। এরপরে আসি ঘ নম্বর। ঘ নম্বর কি বলা হচ্ছে, উপযুক্ত পরিবেশ ও পরিচর্যা পেলে কাব্যের মতো শুভ সমাজের একজন হয়ে উঠতে পারতো। যুক্তি দাও। তো এতক্ষণ কিন্তু আমরা তিনটা প্যারা নিয়ে আলাপ আলোচনা করেছি গতে। ঘতেও এক্স্যাক্টলি প্রথম তিনটা প্যারা আমার এরকমই থাকবে, তেমন কোনো পরিবর্তন নাই। অর্থাৎ প্রথম প্যারাতে বলবো হ্যাঁ মন্তব্যটি যথার্থ, দ্বিতীয় প্যারাতে আমি বই নিয়ে আলাপ আলোচনা করব, তৃতীয় প্যারাতে আমি কি নিয়ে কথা বলবো, উদ্দীপকের যে বিষয়টা সেটা নিয়ে আমরা কথাবার্তা বলছি। এবং আমার যে লাস্ট প্যারাটা, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, চতুর্থ প্যারা। চতুর্থ প্যারাতে কি বলেছিলাম, উদ্দীপক থেকে একটা লাইন আসবে। দেখো কাব্য তার আঁকাআঁকির মাধ্যমে যে প্রতিভা দেখিয়েছে তা শুভার মধ্যেও ছিল। উদ্দীপক আর বইকে মিলিয়ে আমি একটা লাইন দিয়েছি। প্রথম লাইন শেষ। দ্বিতীয় লাইন, শুভা সৃজনশীলতা, তার মনোবল, তার অন্তর্নিহিত ক্ষমতা যদি খুঁজে বের করা যেত তাহলে হচ্ছে কি অনেক ভালো হতো, শুভ কাব্যের মতো হতে পারতো। দ্বিতীয় লাইন শেষ। তৃতীয় যে লাইনটা এরকম একটা জায়গা থেকে তাহলে আমরা বলতে পারি শুভা কাব্যের মতো একটা সাফল্যের গল্প তৈরি করতে পারতো। সুতরাং উপযুক্ত পরিবেশ ও প্রেরণা পেলে শুভাও সমাজের একজন সফল ব্যক্তি হয়ে উঠতে পারতো। অর্থাৎ আমরা একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। চতুর্থ প্যারার নিয়মের ক্ষেত্রে বলেছিলাম প্রথম লাইনটা আসবে উদ্দীপক অথবা বই থেকে, দ্বিতীয় লাইনটা উদ্দীপক অথবা বই থেকে তুমি দিচ্ছ, তৃতীয় লাইনটা তোমার একটা সিদ্ধান্ত আসবে। এক্স্যাক্টলি ওই সিদ্ধান্তটা এখানে বলা হচ্ছে যে উপযুক্ত পরিবেশ এবং প্রেরণা পেলে শুভাও কাব্যের মতো ভালো করত। তার মানে শিক্ষার্থীরা ক, খ, গ, ঘ সৃজনশীলের এই চারটা প্রশ্নের যে চারটা ফান্ডামেন্টাল আমাদের নিয়ম রয়েছে, এই নিয়মগুলো যদি তোমরা মেনে লেখো এবং সময় যদি 20 থেকে 21 মিনিট ইচ সৃজনশীল এটা মেনটেন করো, তাহলে অবশ্যই সৃজনশীলও তুমি টপ মার্ক অর্জন করতে পারবে।